পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে নিজেদের দেশে ইনভাইট করছে আমেরিকা। আমেরিকার যে প্যারেড ডে অনুষ্ঠান আছে সেখানে নাকি অতিথি হিসাবে পাকিস্তানের বর্তমান মার্শাল আসিম মুনিরকে আমন্ত্রণ জানাচ্ছে আমেরিকা। শেষ এক মাস ধরে আমেরিকার একের পর এক পাল্টি, একের পর এক স্টেটমেন্ট আন্তর্জাতিক স্তরে একাধিক বিতর্কের সৃষ্টি করেছে। ঠিক দুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে কি বলা হয়েছিল পাকিস্তানের লিডারশিপ নাকি এক্সিলেন্ট, তারা নাকি টেরোরিজম ইস্যুতে আমেরিকার সঙ্গে একত্রে কাজ করছে। পাশাপাশি এই পাকিস্তানের একাধিক বিষয় নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন মন্তব্য কিন্তু শেষ এক সপ্তাহ ধরে সামনে আসতে শুরু করে। And Pakistan likewise, they have very strong leadership. Some people won't like when I say that, but you know, it is what it is. And they stopped that war. ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই বলে এই মুহূর্তে পাকিস্তান কিন্তু গ্রেট প্রোডাক্টস বানিয়ে ফেলেছে। কি প্রোডাক্টস বানিয়ে ফেলেছে তা হয়তো পাকিস্তানিরাই জানে না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প জানেন পাকিস্তান মেড গ্রেট প্রোডাক্টস। অর্থাৎ হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প 180 ডিগ্রি পাল্টি কেন খেলো, এই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা তুলতে শুরু করেছেন। পাকিস্তান আনন্দে লাফাচ্ছে, তারা লজিকে বিশ্বাস করে না, ম্যাজিকে বিশ্বাস করে। তারা বুঝতেই পারছেন না ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে এই ম্যাজিক কেন দেখাতে শুরু করলেন। এবং পাকিস্তানের লিডারশিপ ভালো, পাকিস্তানের প্রোডাক্ট খুব ভালো, পাকিস্তান সন্ত্রাসবাদ ইস্যুতে আমেরিকার সঙ্গে একসঙ্গে কাজ করছে, আমাদের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো রাখতে হবে, আমাদের কাছে ভারতও ইম্পর্টেন্ট, পাকিস্তানও ইম্পর্টেন্ট। এই ধরনের কথাবার্তা তো এতদিন চলছিলই, উল্টে কালকে দেখা গেল পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে তারা তাদের নিজেদের দেশের আর্মি প্যারেড, এই অত্যন্ত ঐতিহ্যবাহী এক অনুষ্ঠানে ইনভাইট করলেন, আমন্ত্রণ জানালেন। পাকিস্তান সরকারকে এই প্রশ্ন তুলছেন, হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের হলোটা কি? আমরা এমন কি প্রোডাক্ট বানালাম যার জন্য আমাদের এত প্রশংসা তিনি করছেন? কিছুদিন আগে এই ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে পাকিস্তানের কোনো নাগরিককে কোনো অবস্থাতেই আমেরিকাতে ঢুকতে দেবে না। আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম তারা বিভিন্ন লিস্ট তৈরি করেছে দেশের নাম ধরে ধরে, কাউকে অরেঞ্জ লিস্ট, কাউকে রেড লিস্ট, কাউকে গ্রে লিস্ট, এরকম বিভিন্ন দেশের তালিকা তৈরি করেছে যেই দেশের নাগরিকদের নিষিদ্ধ ঘোষণা করতে চলেছিল ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ করে সেই লিস্ট থেকেও কিন্তু পাকিস্তানের নাম বাদ পড়ে যায়। আন্তর্জাতিক স্তর প্রশ্ন তোলে পাকিস্তান এমন করলোটা কি যার জন্য আমেরিকা হঠাৎ করে পাকিস্তানকে রাজার সম্মানে সম্মানিত করতে শুরু করেছে। কালকে আরো একটি ভিডিও সামনে আসে, যে ভিডিও আমেরিকার সেন্ট্রাল কমান্ডারের, এবং তিনি দাবি করেছেন সন্ত্রাসবাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে, সন্ত্রাসবাদের বিপক্ষে হাতে হাত মিলিয়ে আমেরিকা এবং পাকিস্তান একত্রে লড়ছে। এই ভদ্রলোকের নাম এরিক কুরেলা, এবং তিনি বলেছেন ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক রাখলে যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, তা তো নয়, আমরা দুই দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাই, এবং টেরোরিজম ইস্যুতে পাকিস্তান তো লড়াই করছে, অসুবিধা কোথায়? ISIS Khorasan, perhaps one of the most active in trying to do external plots globally to include against the homeland. Right now, what we saw is the Taliban, in going after ISIS-K, they hate each other, pushed a lot of them into the tribal areas on the Afghan-Pakistan border. Through a phenomenal partnership with Pakistan, they have gone after ISIS Khorasan, killing dozens of them. Through a relationship we have with them, providing intelligence, they have captured at least 5 ISIS Khorasan high-value individuals. They extradited back Jafar, who was one of the key individuals behind the Abbey Gate bombing. এবং পরিষ্কার বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে পলিসি তা কোথাও না বদলালেও পাকিস্তান ইস্যুতে কিন্তু সম্পূর্ণ বদলে গেছে, এবং কেন বদলেছে সেটাই এবার আলোকপাত করার সময় হতে এসছে। উল্লেখযোগ্যভাবে দেখুন, ভারতের পক্ষ থেকে কিন্তু কোনো বিবৃতি আসেনি। আসিম মুনির যে আসলে কাশ্মীরের হত্যাকাণ্ডের পিছনে প্রধান দায়ী তা কিন্তু ভারত বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রকাশ করে দিয়েছে। আসিম মুনিরের আগ্রাসী কিছু ভাষণ এবং এই কাশ্মীরের পেহেলগামে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যে ব্যক্তিদের নাম সামনে এসছে তারা যে পাকিস্তানের মদতপুষ্ট পাকিস্তান আর্মিরই সদস্য, তা কিন্তু ভারত আন্তর্জাতিক স্তরে প্রকাশ করেছে, প্রতিষ্ঠা করেছে। কিন্তু হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের হলোটা কি? ভারতই কেন চুপ? দেখুন, ইতিহাসটা আপনাদের একটু জানতে হবে। ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন যখনই আমেরিকা পাকিস্তানের সেনাপ্রধান বা পাকিস্তানের শাসকের প্রশংসা করেছে তখনই কোনো না কোনো বড় কিছু একটা ঘটেছে, এবং এর পরেও আমার দৃঢ় বিশ্বাস ইতিহাসকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিহাসে ফিরে যান, 1982 সালে আমেরিকার প্রেসিডেন্ট
রোনাল্ড রেগন তার সঙ্গে একটি ডিনার টেবিলে একত্রে মিটমাট করার একটা বৈঠক হয়েছিল, সে সময় পাকিস্তানের শাসক জুলফিকার আলী ভুট্টোকে হত্যা করেছিলেন যিনি, সেই জিয়াউল হক। জিয়াউল হককে নিয়ে সেবার পাকিস্তানে উত্তাল এক পরিস্থিতি ছিল, কারণ তিনি নির্বাচনে জিতে আসা জুলফিকার আলী ভুট্টোকে হত্যা করেন। জুলফিকার আলী ভুট্টোকে সরিয়ে জিয়াউল হক হঠাৎ করে ক্ষমতায় বসে পড়েন এবং জিয়াউল হকের সৌজন্যে সেবার আমেরিকা সরকার কিন্তু ডিনারের আয়োজন করেছিল, যা হয়েছিল 1982 সালে আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রেগনের দ্বারা। জিয়াউল হক হঠাৎ করে ফুলে ফেপে ঢোল হয়ে যান, তিনি বুঝতেই পারেন না হচ্ছেটা কি, আমেরিকার প্রেসিডেন্ট আমাদের এত প্রশংসা করছেন কেন, আমরা তো এমন কিছু করিনি বা আমেরিকাকে এমন কোনো সাহায্য করিনি যার জন্য হঠাৎ করে আমাদের এত প্রশংসা করার প্রয়োজন হচ্ছে। আমেরিকার প্রয়োজন ছিল। 1979 সালে ফিরে যান। এই ডিনারের কথা কিন্তু 1982, এই ডিনারের পিছনে কারণটা যেটা লুকিয়েছিল তা কিন্তু রচনা হয়েছিল 1979 সালে। দেখুন, জিও পলিটিক্যাল টার্মে লং টার্ম প্ল্যানিং ছাড়া আমেরিকা কিচ্ছু করে না। আপনাদের হয়তো মনে হচ্ছে আজকে ডোনাল্ড ট্রাম্প কিছুটা ভারত বিরোধী অবস্থান নিচ্ছে, কিছু উল্টা পাল্টা পাগলের মতো কথাবার্তা বলছেন, এমন কিছু কাণ্ড কারখানা করছে যা আনপ্রেডিক্টেবল, এটা হতে পারে না। আসলে ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্যগুলো করছেন প্রত্যেকটি ক্যালকুলেটিভ মন্তব্য বলে আজকে আপনারা ধরে নিন। কোনো কিছুর পিছনে পাগলামি খুঁজবেন না। একটা লোক পাগল হলে ক্ষমতার মসনদে বসে না। আমেরিকার মতো একটা দেশের প্রেসিডেন্ট হয়েছে এবং তার পিছনে পাগলামও জড়িয়ে আছে নিতান্তই, সেই রকম বোকা কিন্তু ডোনাল্ড ট্রাম্প নয়। তিনি যথেষ্ট স্মার্ট নয়, তিনি ওভার স্মার্ট। তিনি তার ইগোটাকে স্যাটিসফাই করার জন্য যা ইচ্ছা তাই করতে পারেন। এবং এই যে আসিম মুনিরকে তিনি ডেকেছেন, এর পিছনেও ক্যালকুলেটিভ একাধিক ফর্মুলা, একাধিক পদক্ষেপ লুকিয়ে আছে বলে কিন্তু আমার ব্যক্তিগত অভিমত। এই ভিডিওটা শেষ অবধি দেখুন, আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। যাই হোক, মূল এপিসোডে ফিরি। 1982 সাল, সে সময় আমেরিকার প্রেসিডেন্ট রেগন মিটিং করছেন, ডিনারে বৈঠক করছেন সে সময় পাকিস্তানের মাথায় বসা জিয়াউল হকের। সেই জিয়াউল হক যাকে তাড়ানোর জন্য পাকিস্তানে গেল রব উঠেছিল। একটাই লক্ষ্য ছিল পাকিস্তান সাধারণ নাগরিকদের। কেন জুলফিকার আলী ভুট্টোকে হত্যা করা হয়েছে, কিসের জন্য জুলফিকারকে হত্যা করে ক্ষমতায় বসলেন জিয়াউল হক? এই সময় আমেরিকা প্রকাশ্য জিয়াউল হকের পাশে দাঁড়ালো, কারণ 1979 সাল থেকে একটি খেলা পাকিস্তানকে কেন্দ্র করে আমেরিকা করার চেষ্টা করেছে। জিয়াউল হক আমেরিকার সেই পারপাসটাই সলভ আউট করার চেষ্টা করে যাচ্ছেন। 1979 সালে আফগানিস্তানে সোভিয়েতের শাসন। এই মুহূর্তে সোভিয়েতকে সরাতে হবে আফগানিস্তান থেকে আমেরিকার। বড় একটা রেজিম চেঞ্জ করতে চাইছে আমেরিকা, অন্তত দক্ষিণ এশিয়ার পলিটিক্সে। তার জন্য আমেরিকার প্রয়োজন দালাল। একটা দালালকে ধরে আফগানিস্তান অবধি পৌঁছাতে হবে আমেরিকার। সেই দালালটাই হলো পাকিস্তান। 1979 সালে কেন হঠাৎ করে আফগানিস্তানে সোভিয়েত সেনাদের সরানোর জন্য আমেরিকা তোড়জোড় করলো, এরও একটা ইতিহাস আছে, অনেক লম্বা গল্প, আমি পরবর্তীকালে বিভিন্ন সময় বলবো। 1979 আগে ভিয়েতনামে আসতে হবে, যে ভিয়েতনামে আমেরিকা শাসন করেছিল। সেই ভিয়েতনামে আমেরিকার সেনারা একের পর এক হার স্বীকার করে ভিয়েতনামের কর্মীদের কাছে, ভিয়েতনামের সেনাদের কাছে। আমেরিকা ভাবছিল আমরা গোটা পৃথিবীকে ডমিনেট করি, আমাদের ভিয়েতনাম থেকে সরে যেতে হচ্ছে, আমাদের সেনারা মার খাচ্ছে, আমরা হেরে যাচ্ছি, ভিয়েতনাম স্বাধীন হয়ে যাবে, ভিয়েতনামের সেনারা আমাদেরকে সম্পূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, আমরা শুধু যুদ্ধে হারছি না, আমাদের অহংবোধ, গৌরব, আমাদের সবকিছু একসঙ্গে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, এর প্রতিশোধ আমরা নেবই। সে সময় আমেরিকা আবিষ্কার করে ভিয়েতনাম সেনাদের অস্ত্র সাপ্লাই করছে সোভিয়েত মানে রাশিয়া। অর্থাৎ ভিয়েতনাম সেদিন একা লড়েনি আমেরিকার বিপক্ষে, ভিয়েতনামের হাতে যাদের অস্ত্র পৌঁছে গেছে সেই রাশিয়াই হলো আমাদের আসল শত্রু। সেই রাশিয়া ডমিনেট করছে আফগানিস্তান। এই আফগানিস্তান থেকে রাশিয়াকে সরালেই আমরা ভিয়েতনামের প্রতিশোধ নিতে পারবো। রাশিয়াকে সরাতে হলে আমাদের দরকার আমাদের সমর্থনকারী কোনো এক প্রতিবেশী রাষ্ট্র, সেই রাষ্ট্রের নাম পাকিস্তান, বৃহত্তর এক দালাল। ইতিহাস এটাই। 1980 সালে মানে 1979 সালে তৈরি হওয়া একটা গল্পের প্লট 1982 সালে গিয়ে ইমপ্লিমেন্ট করা হয়। আফগানিস্তান অনেক চেষ্টা করে পরবর্তীকালে আমেরিকা আগ্রাসন থেকে কিন্তু মুক্তি পায়নি, তৈরি হয় তালিবান। এই যে আফগানিস্তান, পাকিস্তান বারবার দাবি করে না যে সন্ত্রাসবাদ আফগানিস্তান থেকে এসছে, আসলে সেটা নয়। আসলে আফগানিস্তানে এই সন্ত্রাসবাদের জন্ম দিয়েছে আমেরিকা, পাকিস্তানের মিলিত এই জোট।
পরবর্তীকালে 9/11 এপিসোডে ফিরুন। ওসামা বিন লাদেন আমেরিকাকে সম্পূর্ণভাবে নাড়িয়ে দিল, টুইন টাওয়ারে প্লেন ঢুকে গেল দুটো, সেই লাদেনকে কিন্তু পাওয়া গেল সেই পাকিস্তানকে থেকেই। সে সময় আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ ফোন করলেন পাকিস্তানকে, বলেন এবার আপনারা আমাদের সাহায্য করুন, নয় আমরা কিন্তু যথাযোগ্য জবাব দেব। পাকিস্তান কিন্তু সে সময় কাঁপতে শুরু করলো, তারা বুঝলো এই সময় পাকিস্তান যদি আমেরিকার পাশে না দাঁড়ায় তাহলে পাকিস্তানের পোল খুলে যাবে। তারা বলল আফগানিস্তানের পিছনে জড়িত, আসলে দেখা গেল লাদেন লুকিয়ে আছে সেই পাকিস্তানেই। তারপরেও এই আমেরিকার প্রেসিডেন্টরা কিন্তু শুধরায়নি, অর্থাৎ পাকিস্তানের উপর ঐতিহাসিক সময় থেকে কোনো না কোনো বৃহত্তর স্বার্থে, এটাকে বলা হয় যেটা আমরা করি ইনভেস্টমেন্ট, জিওপলিটিক্যাল ইনভেস্টমেন্ট, যা ডোনাল্ড ট্রাম্প ফের একবার করলেন। সেনা প্রধানের উপর ইনভেস্টমেন্ট করলেন, পাকিস্তানের উপর ইনভেস্টমেন্ট করলেন। কোনো বড় সড়ো পরিকল্পনা এখানে এই মুহূর্তে আমেরিকা লুকিয়ে আছে, 100% আপনারা নিশ্চিত থাকুন। আপনি এই পদক্ষেপকে শুধুমাত্র ভারত বিরোধী পদক্ষেপ ভাববেন না। হ্যাঁ, ভারতের একটা অ্যাঙ্গেল আছে, ভারত F-35 যে ফাইটার জেটটা কেনেনি, আমেরিকার আগ্রাসন সম্পূর্ণভাবে দর্পচূর্ণ করে দিয়েছে ভারত আন্তর্জাতিক স্তরে। ভারত রাশিয়ার সঙ্গে সুখোই 57 কিনবে দুদিন পর, তখন এই ফাইটার জেটকে নিয়ে প্রশ্নচিহ্ন তুলবে আন্তর্জাতিক মহল। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শেষ 3 মাসে 3 বার ভারতকে পিঞ্চ করেছে শুধুমাত্র F-35 ফাইটার জেট নেওয়ার জন্য। এমনকি এরা বলেছিল ভারতের শর্তে তারা রাজি, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এই ডিল হবে, কস্ট ভারত যা বলবে সেটাই আমরা রাজি, শুধুমাত্র আমরা কোনো টেন্ডার জমা দেব না। ভারতবর্ষ F-35 নিয়ে খুশি নয়, কারণ F-35 নিয়ে সব থেকে বড় প্রশ্ন তুলে দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশ জার্মানি বলেছে F-35 এমন একটি কিল সুইচ আমেরিকা লাগিয়ে দিয়েছে যে কিল সুইচকে কন্ট্রোল করতে পারে আমেরিকা। অর্থাৎ আমেরিকার বিপক্ষে কখনো যদি F-35 ব্যবহার করা হয় তাহলে আমেরিকার ক্ষমতা থাকবে সেই F-35 কে আমেরিকাতে বসে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার। ভারত এগ্রি করেনি, ভারত F-35 নেয়নি। আন্তর্জাতিক স্তরে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আমেরিকার সঙ্গে খুব সহজে ভারতবর্ষ করেনি। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে ভারতবর্ষ আমেরিকার বিরুদ্ধে কেস করেছে এবং বলেছে যদি তোমরা স্টিল এবং অ্যালুমিনিয়ামের উপরে ট্যারিফ লাগাও, আমরা তোমাদের 28টা প্রোডাক্টের উপর ট্যারিফ লাগাবো, তোমাদের বাদামের উপর ট্যারিফ লাগাবো, তোমাদের আপেলের উপর ট্যারিফ লাগাবো, তোমাদের একের পর এক প্রোডাক্টের উপর ট্যারিফ লাগাবো। ভারতকে ট্যারিফের চাপে কখনো তোমরা দমাতে পারবে না। আজকের দিনে দাঁড়িয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে যেভাবে ভারত পাল্টা অ্যাটাকটা আমেরিকার উপর করেছে, সেই পাল্টা অ্যাটাক থেকে খেই হারিয়ে ফেলেছে ডোনাল্ড ট্রাম্প। তার জন্য পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী এক দেশের সেনাপ্রধানকে আসিম মুনির, তাকে প্যারেডের ডেটে ইনভাইট করতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের শুধুমাত্র মুখ রক্ষা করার জন্য। পাশাপাশি পাকিস্তান এখানে একটা আগুন নিয়ে খেলে ফেলেছে। পাকিস্তান এখানে আমেরিকাকে খাইয়েছে তাদের দেশে যেন অনেক রেয়ার আর্থ মেটেরিয়াল আছে, এই মিনারেলস বা মেটেরিয়াল নাকি চায়না দখল করে নিতে পারে কখনো পাকিস্তানের থেকে। কারণ চায়না এখানে ইন্দো পাক করিডোর করছে, ইকোনমিক্যাল করিডোর করছে, $80 বিলিয়ন ইনভেস্ট করে। ডোনাল্ড ট্রাম্পের প্রয়োজন রেয়ার আর্থ মিনারেল, যা এই পৃথিবীতে চায়না 90% এক্সপোর্ট করে। এখন আমেরিকা চাইছে নিজেদের দেশে রেয়ার আর্থ মিনারেলসকে জমাতে, কারণ চায়না নাকি সেই এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে, গাড়ি তৈরি বন্ধ হয়ে যাচ্ছে, বিভিন্ন লিথিয়াম ব্যাটারি তৈরি বন্ধ হয়ে যাচ্ছে। তার জন্য তার প্রয়োজন গ্রিনল্যান্ড, তার জন্য তার প্রয়োজন কানাডার একটা অংশ যেখানে রেয়ার আর্থ মিনারেলস নাকি আছে। গ্রিনল্যান্ড তিনি পাবেন কিনা জানি না, তিনি পেয়ে গেছেন পাকিস্তানকে, কারণ পাকিস্তান আবার খাইয়ে দিয়েছে তাদের দেশে এই ধরনের রেয়ার আর্থ মিনারেলস আছে। ব্যবসার লোভে ডোনাল্ড ট্রাম্প লগ্নি করতে শুরু করলেন পাকিস্তানে। কালকে কি হবে কেউ জানে না, কিন্তু এক বিপজ্জনক প্রবণতা সাউথ ইস্ট এশিয়ার পলিটিক্সে। IMF থেকে লোন হয়ে গেল, পাকিস্তানকে একের পর এক সমর্থন আমেরিকার পক্ষ থেকে এলো, আমেরিকার নিষিদ্ধ যে লিস্ট তৈরি হয়েছে পাসপোর্ট ব্যানের, সেই লিস্ট থেকে পাকিস্তান বাতিল হয়ে গেল। এমনকি পাকিস্তানের লিডারশিপের প্রশংসা করতে হলো ডোনাল্ড ট্রাম্পকে শুধুমাত্র রেয়ার আর্থ মিনারেলস কিংবা আরো বৃহত্তর কোনো না কোনো পরিকল্পনায়। এর ফলে ভারতেরও কিন্তু ঘুম উড়বেই। আমেরিকা জানে চায়না পাকিস্তানকে গিলে খাচ্ছে, সিপেক করিডোর হয়ে গেলে আমেরিকার আর কন্ট্রোল থাকবে না পাকিস্তানের উপর। তার জন্য পাকিস্তানকে হাতে রাখা প্রয়োজন, কারণ বললাম তো বৃহৎ কিছু একটা অ্যাচিভমেন্টের জন্য আমার প্রয়োজন দালাল। আর দক্ষিণ এশিয়ার পলিটিক্সকে চায়না, ভারত, আফগানিস্তান, বাংলাদেশ সকলকে যদি কন্ট্রোল করতে হয়, সেই দালালটির নাম পাকিস্তান। অর্থাৎ
আসিম মুনিরকে ইনভাইট করার পিছনে বৃহত্তম জিওপলিটিক্যাল গেম আমেরিকার লুকিয়ে আছে, এবং পাকিস্তানের এই দালালি আসলে পাকিস্তানকে আজও পৃথিবীর মানচিত্রে বাঁচিয়ে রেখেছে, তা আরো একবার এস্টাবলিশড হয়ে যায়। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।